মির্চি নিবেদন, গল্প গোল্ড মাইন। গল্প গোল্ড মাইন। কি औकात আছে এদের শেহজাদিদের বিবি বানানোর স্বপ্ন দেখার? আমার নাম কামার আল আকামার, পারস্যের শেহনশাহ সাবুর একমাত্র শেহজাদা আমি। চাপ রাও বেয়াদব, জ্ঞান ফলাচ্ছি। তোকে বাঁচিয়ে রেখেছি এই ঢের। আব্বা জানতে পারলে তোমাকে কতল করে দেবে এক্ষুনি। তুমি চলে যাও, এক্ষুনি চলে যাও। আহাম্মক, বেটার বিবি করতে চাও আর তাকে রেখে এসেছো বাগিচা মহলে? ছেড়ে দে আমার বেটিকে, ছেড়ে দে, নইলে নইলে তোকে টুকরো টুকরো করে কেটে ফেলবো। মির্চি গল্প গোল্ড মাইন শুনছেন আরব্য রজনী। আজ শুনবেন আশ্চর্য কালো ঘোড়া। বেগম শাহরাজাদ শোনাচ্ছেন আশ্চর্য কালো ঘোড়ার কাহানি। পারস্যের শেহেনশাহ সাবুর প্রতি বসন্তে এক উৎসবের আয়োজন করে। উৎসবের নাম নওরোজ। এই উৎসবের অন্যতম আকর্ষণ শিক্ষা সম্মেলন। দেশ বিদেশের নানান পণ্ডিত এই সম্মেলনে অংশগ্রহণ করে। স্বয়ং শেহেনশাহও এই সম্মেলনে উপস্থিত থাকেন। সেবার এই সম্মেলনে ৩ দেশ থেকে ৩ পণ্ডিত এসে হাজির হয়। একজন ভারতবর্ষের পণ্ডিত। সে একটি সোনার সৈন্য মূর্তি উপহার দেয় শেহেনশাহকে। এই মূর্তির হাতে রয়েছে একটি শিঙা। দেশের প্রধান ফটকে এই মূর্তি স্থাপন করার পরামর্শ দেয় পণ্ডিত। সে জানায় এই মূর্তি শত্রুদের আগমন বার্তা আগে ভাগে জানাতে সক্ষম। শত্রুর অনুপ্রবেশের সম্ভাবনা দেখলে এ নিজের হাতের শিঙাটি বাজায়। তাতে যেমন শত্রুদের আগমন সম্পর্কে ওয়াকিবহাল হওয়া যায়, তেমনি শিঙার শব্দে শত্রুরাও সম্মোহিত হয়ে পড়ে। তারা আর আক্রমণ করতে পারে না। শব্দে তাদের হাত পা অবশ হয়ে যায়। আর একজন রোমান পণ্ডিত শেহেনশাহকে একটি অদ্ভুত ঘড়ি উপহার দেয়। ঘড়িটি একটি বড় গামলার মধ্যে তৈরি। এতে আছে চারপাশে ২৪টি ময়ূরীর মধ্যিখানে একটি ময়ূর। প্রতি ঘন্টায় এই ময়ূর একটি ময়ূরীর সঙ্গে মিলিত হয় এবং ডেকে ওঠে। এইভাবেই সে জানান দেয় সময়। এবং প্রতি চন্দ্রমাসের শেষে একটি করে প্রতিপদের চাঁদ উৎপন্ন হয় এই ঘড়ি থেকে। তৃতীয় পণ্ডিত পারস্যে। সে একটি আবলুস কাঠের ঘোড়া এনে হাজির করে। ঘোড়াটা আসলে একটা কাঠের পুতুল, একটা প্রমাণ মাপের পুতুল। কিন্তু দেখলে মনে হবে সেটা বুঝি একটা সত্যি ঘোড়া। এত সুন্দর ও নিখুঁত তার কারুকাজ, এমন বাস্তব মূর্তি কখনো কোথাও কেউ দেখেছে কিনা সেটা সন্দেহ। ঘোড়াটা পেয়ে তো শেহেনশাহ দারুণ খুশি। লাজবাব, লাজবাব! এমন শিল্পকর্ম আমি দ্বিতীয়টি দেখিনি জীবনে। পারস্যের পণ্ডিত হেসে বলে শেহেনশাহকে, এতেই মুগ্ধ হবেন না হুজুর, এর কীর্তি বিবরণ দেওয়া এখনো বাকি। কীর্তি? জি হুজুর, এই ঘোড়া সে ঘোড়া নয়। দেখতে মূর্তি হলেও এই মন্ত্রপুত ঘোড়ার গুণ আছে। তাই নাকি? কি গুণ পণ্ডিত? এই ঘোড়া আসমানে উড়তে পারে, হাওয়ার বেগে চলে এই ঘোড়া। আপনি যেখানে চাইবেন নিমেষে সেখানেই পৌঁছে দেবে। আল্লাহ, আশ্চর্য! ৩-৩টে আশ্চর্য উপহার পেয়ে মুগ্ধ হয়ে যায় শেহেনশাহ। সে কি, একবার পরখ করে দেখে না? শুধু শুনেই খুশি। রীতিমতো পরখ করার ব্যবস্থা করে শেহেনশাহ সাবুর। সে ঘোষণা করে, ৩টি উপহারই অসাধারণ, আমাকে মুগ্ধ করেছে। এই ৩টির গুণাবলী বিচার হবে কাল। আগামীকাল বিকেলে এই ৩টি উপহারের প্রদর্শন করবেন আপনারা ৩ পণ্ডিত। আপনারা প্রত্যেকে নিজের নিজের উপহারের ব্যবহার দেখাবেন এই উৎসব প্রাঙ্গণে সকলের সামনে। আপনারা যা দাবি করেছেন নিজেদের নিজেদের উপহার সম্পর্কে
তা যদি সত্যি প্রমাণিত হয় তাহলে আমি কবুল করছি, আপনারা যা চাইবেন আমি তাই দেব। আর যদি এর খেলাপ হয় তাহলে আশা করি বুঝতেই পাচ্ছেন, এই খুশির দিনে সেসব কথা আমি আর মুখে আনতে চাই না। পরদিন যথারীতি বিকেল হতেই উৎসব প্রাঙ্গণ ভরে ওঠে কানায় কানায়। এমন আজীব উপহার শেহেনশাহ সাবুর আগে কোনো দিনও পেয়েছে কিনা মনে করতে পারে না কেউ। সকলে উৎসুক হয়ে অপেক্ষা করে। ঠিক সময়ে শেহেনশাহ এসে হাজির হয় প্রাঙ্গণে এবং পূর্ব নির্ধারিত কর্মসূচি অনুযায়ী শুরু হয় প্রদর্শন। প্রথমে আসে ভারতীয় পণ্ডিত, তার মূর্তির গুণাগুণ প্রমাণিত হয়। মূর্তিটি প্রাঙ্গণে রেখে ফাটক থেকে শত্রু দেশের আটক এক গুপ্তচরকে গোপনে পালিয়ে যাওয়ার সুযোগ করে দেওয়া হয়। সে সুযোগ স্বয়ং শেহেনশাহরই চাল। এবং আশ্চর্য, মূর্তিটি হঠাৎ জীবন্ত হয়ে ওঠে। শিঙা বাজাতে শুরু করে মূর্তি। অপূর্ব মিষ্টি তার সুর। আর বেচারা গুপ্তচর ফাটকের গড়াদের সামনেই কাঁপতে কাঁপতে পড়ে যায়। ফাটক থেকে বেরিয়ে দুপাও এগোতে পারে কিনা সন্দেহ। খুব অসাধারণ, আমি খুব খুশি হয়েছি। এবার রোমান পণ্ডিত, আপনি দেখান আপনার সময় মাপার যন্ত্রের কারিগরি। সময় মাপার সেই ময়ূর যন্ত্র একেবারে বিবরণ অনুযায়ী কাজ করে। ঠিক সময় বদলানোর সময় হলে ময়ূরটি নির্দিষ্ট ময়ূরীর সঙ্গে মিলিত হতে থাকে ও ডেকে উঠতে থাকে। শুধু প্রতিপদের চাঁদটি উৎপন্ন করে দেখানো যায় না। দেখানো যাবে কি করে? তার জন্য যে এক পক্ষকাল শেষ হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে। তাতে কি হয়েছে? আপনার সময় নির্ধারক যন্ত্র নিজেকে যেটুকু প্রমাণ করেছে তাতেই আমি মুগ্ধ। এমন যন্ত্র সারা দুনিয়ায় দ্বিতীয়টি নেই বলেই আমার বিশ্বাস। পরের উপহার, ওই ঘোড়া এবার ব্যবহার করে দেখানো হোক। আসুন পারস্য দেশের মহান পণ্ডিত, এবার আপনার পালা। জি হুজুর, শুক্রিয়া। শেহেনশাহর আদেশ পেয়ে পারস্যের বুড়ো পণ্ডিত এগিয়ে আসে। কিন্তু ঘোড়ার পিঠে উঠবে কে? কেন? আপনি উঠুন। হুজুর, ওর পিঠের ওই আসন আপনার সম্মানে বানানো, ওতে আমি কি করে বসি? আর তাছাড়া আমি বুড়ো হয়েছি, দেখতেই পাচ্ছেন সোজা হয়ে বেশিক্ষণ দাঁড়ানোর ক্ষমতা আমার নেই। একটুতেই হাঁপ ধরে যায় আজকাল। পণ্ডিত বৃদ্ধের বয়স 100 বছর বললেও বিশ্বাস করে নেবে যে কেউ। এমনই তার চেহারা। হাতে পায়ে মুখের চামড়া কুঁচকে ঝুলে পড়েছে। মাথায় চুলের বালাই নেই। সারা মাথা জুড়ে টাক। কানের পাশ দিয়ে 2-4টে যা চুল রয়েছে তাও ভালো করে দেখলে তবে নজরে পড়ে। সেই 2-4টে চুলও বুড়ো কলপ করেছে আবার। সোজা হয়ে সে সত্যি দাঁড়াতে পারে না বেশিক্ষণ। মুখের দাঁতগুলো সম্ভবত নকল, নইলে এই বয়সে কারোর সবকটা দাঁত নিখুঁতভাবে থাকা স্বাভাবিক নয়। আর তার মুখশ্রী, সে আর বলার মতো নয়। ঠিক তার আবিষ্কারের মতোই অদ্বিতীয়। এমন কুৎসিত মানুষ দুনিয়ায় দুটো নেই। সেই কুরূপ আরও ভয়াবহ করে তুলেছে তার টিকালো নাক ও নাকের ওপর একটা পেল্লায় মাপের তিল। কিন্তু তাতে কি? অজুহাত দিলে তো চলবে না। প্রথমেই শেহেনশাহ কেন চড়বে? মন্দ ভালো যদি কিছু ঘটে যায়, যদি এটা শেহেনশাহকে খুন করার চাল হয়? এখানে শত্রু চিহ্নিত করার জিনিসও রয়েছে শাহেনশাহ, আর তার কার্যদক্ষতা প্রমাণিত। আমার মনে যদি বদমতলব থাকতো তাহলে সেটি নিশ্চয়ই সক্রিয় হয়ে উঠত হুজুর। তাই বলে শেহেনশাহকেই চড়ে বসতে হবে ওই ঘোড়ায়? মারবার কোনো পরিকল্পনা নেই মানা গেল। দুর্ঘটনা তো ঘটতেই পারে। সুতরাং শেষ পর্যন্ত শেহেনশাহ ওই ঘোড়ার পিঠে চড়ে না। আর আমি চাইও না যে অন্য কেউ নিজের জানের ঝুঁকি নিয়ে আপনার উপহারের উপযোগিতা প্রমাণ করুক। সুতরাং বৃদ্ধকেই চড়ে বসতে হয় ঘোড়ার পিঠে। শেহেনশাহর সিপাহীরা তাকে চ্যাংদোলা করে নিয়ে মই বেয়ে উঠে বসিয়ে দেয় কাঠের ঘোড়ার পিঠে। বৃদ্ধ আর কি করে? নিজের সুরক্ষার জন্য নিজেকে দড়ি দিয়ে ঘোড়াটার সঙ্গে ভালো করে বেঁধে নেয়। তারপর শুরু হয় প্রদর্শন।
সকলে মুখে কুলু পেটে শুধু দেখতে থাকে ঘোড়ার কীর্তি। ঘোড়াটা মুহূর্তে আসমানে উঠে যায় বেশ খানিকটা, তারপর উৎসব প্রাঙ্গণের ওপর বো বো চক্কর দিতে থাকে। বাহ বাহ, লাজবাব, অপূর্ব অপূর্ব। আমি সত্যিই খুশি হয়েছি আপনার সগাতে। বৃদ্ধ পণ্ডিত ঘোড়া থেকে নেমে শাহেনশার সামনে দাঁড়ালে কথাগুলো বলে শাহেনশাহ। এবার প্রতিদানে পণ্ডিতদের উপহার দেওয়ার পালা। শাহেনশাহ একটু ভাবে কি দেওয়া যায় তাদের। পাশে উজিরকে জিজ্ঞেস করে, কি উজির, তুমি কি বল? কে হুজুর, কে কিসে খুশি তা অন্য কেউ কি করে বুঝবে? ঠিক বলেছ। তাহলে ওরাই বলুক কিসে খুশি হবে ওরা। কি বলো? জি, আপনি যা উচিত মনে করেন হুজুর। বেশ, তাহলে আপনারাই বলুন কি চান আপনারা। আমি সত্যি খুব খুশি হয়েছি আপনাদের উপহারে। এখন আরো খুশি হব যদি আপনাদের খুশি করে দিতে পারি। বলুন কিসে খুশি হবেন আপনারা? বৃদ্ধ হলে হবে কি, এসব ব্যাপারে আগে কথা বলে ওই পারস্যের পণ্ডিতই। সে সেলাম করে বলে, হুজুর, সকলের মধ্যে আমি বয়সে বড়। আশা করি আমাকে প্রথমে চাইতে দিতে কারোর কোনো আপত্তি হবে না। না 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 না, সেটাই তো দস্তুর। গুরুজনদের সব সময় অগ্রাধিকার। আপনি বলুন। হুজুর, এই আবিষ্কার আমার জীবনের শ্রেষ্ঠ কীর্তি। এর প্রতিদান যদি দিতেই হয় তাহলে উপযুক্ত হওয়া উচিত বলে আমি মনে করি, নতুবা কিছু না দেওয়াই শ্রেয়। যথার্থ বলেছেন। এর পরিবর্তে এমন কিছু আপনারা আশা করতেই পারেন যা দুনিয়ায় অদ্বিতীয়। এমন একটি জিনিসই তো আপনার আছে যেটি আমি পেলে খুশি হব। কি সেই জিনিস? আপনার ছোট শাহজাদী। চমকে ওঠে শাহেনশাহ। শাহেনশাহর 3 কন্যা ও 1 পুত্র। পুত্র সবার বড়, তারপর একে একে 3 কন্যা। সন্তানদের মধ্যে ছোটটাই সবচেয়ে বেশি আদরের। শাহেনশাহর কলিজার বড় টুকরোটা সে, এবং রূপে গুণেও বাকি ভাই বোনদের চেয়ে শ্রেষ্ঠ। সে যেমন লেখাপড়া জানে তেমনই গান জানে, ভালো ছবিও আঁকতে পারে, সেলাই ফোঁড়াই জানে অসাধারণ। এবং শাহেজাদি হলে হবে কি, ঘরকন্যার কাজও জানে নিখুঁত। কথাবার্তা স্বভাব চরিত্রেও তার জুড়ি নেই দুনিয়ায়। ভরা ময়দানে সকলের সামনে এমন দাবির উত্তর খুঁজে পায় না শাহেনশাহ। ময়দান ভর্তি লোকজনও স্তব্ধ হয়ে তাকিয়ে থাকে শাহেনশাহর মুখের দিকে। সকলের মুখের দিকে তাকিয়ে শাহেনশাহ নিজের মেয়েকে ওই বুড়োটার হাতে তুলে দেওয়া কবুল করতে বাধ্য হয়। বুড়ো আনন্দে আটখানা হয়ে পড়ে। উপস্থিত জনতা কিন্তু খুশি হয় না, সকলে স্তব্ধ হয়ে থাকে। বুড়োর দেখা দেখি বাকি 2 পণ্ডিতও শাহেনশাহর বাকি 2 শাহজাদিকে দাবি করে। তাদেরও ইচ্ছা পূরণের অঙ্গীকার করে শাহেনশাহ। উজির শেষে মুখ খোলে। নিজের আপত্তি সে মুখ ফুটে বলেই ফেলে, এ কি করছেন হুজুর? ওরা 3 জন শেহজাদি, দুনিয়ার শ্রেষ্ঠ শেহজাদি। ওদের শাদী হবে এদের সঙ্গে। এদের শরীরে সেই শাহী খুন কোথায়? কোথায় সেই শরাফত? কি অওকাত আছে এদের শেহজাদিদের বিবি বানানোর স্বপ্ন দেখার? উজিরের প্রতিবাদ বৃথা হয়। শাহেনশাহরও কিছু করার নেই, সে যে সবার সামনে কথা দিয়ে ফেলেছে। উৎসব প্রাঙ্গণে 3 শাহজাদির সঙ্গে 3 পণ্ডিতের শাদী পাকা করার কথা হয়। সেই খবর প্রাসাদে পৌঁছতেই আসমান থেকে পড়ে 3 শাহজাদি। কি? আব্বা আমাদের শাদি দিচ্ছেন 3 বুড়ো পণ্ডিতের সঙ্গে? কান্নার রোল ওঠে শাহেনশাহর সংসারে। বেহেনদের শাদির খবর পৌঁছে যায় শাহজাদা কমর আল আকামরের কানেও। ছুটে আসে সে বেহেনদের কাছে। সবচেয়ে ছোটটির কথা শুনে দারুণ চটে যায় শাহজাদা আকমর। সে সরাসরি তার আব্বাকে প্রশ্ন করে, এ কি আব্বা হুজুর, এ কি করছো তুমি? তোমার মতো বিবেচক শেহেনশাহ এমন হুকুম জারি করেছে, ওই একটা বুড়ো ভাম, তার সঙ্গে তুমি বিয়ে দিচ্ছ ছোটির? তেমনটাই আমার হুকুম বেটা।
তেমন হুকুম দিতে আমি বাধ্য হয়েছি। ঠিকই বলে শাহেনশাহ, সত্যিই সে বাধ্য হয়েছে। মসনাদে বসলেই কিছু উসুল মেনে চলতে হয়, কিন্তু শেহজাদা আকমার তো বাধ্য নয়। সে তো মন্দ ভালো কিছু করে বসতে পারে। কাঁদিস না বেহেন, কাঁদিস না। আমি ওই বুড়োর সঙ্গে কিছুতেই তোর বিয়ে হতে দেব না। দাঁড়া, দেখি কি করা যায়। কি করবে শেহজাদা? পরামর্শ করে সে উজিরের সঙ্গে। উজির বুদ্ধি দেয়, হুমকি ধমকি দিয়ে বা গায়ের জোর ফলিয়ে কাবু করা উচিত হবে না শেহজাদা। তাতে আপনার আব্বা হুজুরের সঙ্গে আপনার সম্পর্কটা নষ্ট হয়ে যাবে, খারাপ হয়ে যাবে। তাহলে কি করে ঠেকানো যায় এই শাদী? কিছু তো বুদ্ধি বাতলে দিন উজির সাহেব। একমাত্র একটাই পথ আছে। কি পথ? কাল সকালে শেহেনশাহকে ওই বৃদ্ধ পণ্ডিত এই ঘোড়া চালানো শেখাবেন। সেই সময় যদি প্রমাণ করা যায় যে বৃদ্ধ তঞ্চকতা করছে, মানে ঘোড়ার শূন্যে ওড়াটা পুরোটাই ভরম। সেটাই আমি জানতে চাইছি উজির সাহেব, স্পষ্ট করে বলুন। আপনার কি মনে হয় যে ওই ঘোড়া শূন্যে ওড়ার মধ্যেও কোনো কারসাজি রয়েছে? কারসাজি তো রয়েছে। বছর 3 আগে এক জাদুকর এসেছিলেন এই উৎসবে, মনে আছে আপনার? জাদুকর? হ্যাঁ হুজুর, ওই যিনি গোটা প্রাসাদটাই গায়েব করে দিয়েছিলেন। আসলে কি গায়েব হয়েছিল? সম্পূর্ণটাই একটা সম্মোহন। মানে আপনি বলছেন এই ঘোড়া ওড়াটাও সম্মোহন? হতেই পারে, অন্তত আমার তো তাই মনে হয়। নইলে এমন আজব জিনিস কোনোদিন হতে পারে? তাহলে তো আমায় চড়তে হবে ওই ঘোড়ায়। ওই পণ্ডিত কোথায় আব্বাকে ঘোড়াটা চালানো শেখাবে কিছু জানেন? পরিকল্পনা মাফিক পরদিন সকালে প্রাসাদের পিছন দিকের উঠোনে উপস্থিত হয় শেহজাদা। শাহেনশাহ তখনও পৌঁছয়নি সেখানে। সবে বৃদ্ধ পণ্ডিত ঘোড়াটাকে বের করিয়েছে। প্রাসাদের এই নফর চাকরদের দিয়ে সাফ সাফাই করছে ঘোড়াটাকে। আহ, সামলে সামলে, আস্ত গাধা একটা। ওভাবে করলে রং চটে যাবে না? ওয়ালাইকুম আসসালাম। হঠাৎ পণ্ডিতের সামনে উদয় হয় শেহজাদা কামার। সেলাম ঠুকে হাসি হাসি মুখে সে বলে, আপনি আমায় চিনবেন না হুজুর, আমি শাহজাদা কামার আল আকামার। ও আচ্ছা, তো কিছু বলবে? বলবো মানে বলার তো অনেক কিছুই ছিল, তবে তবে কি? আপাতত ওই ঘোড়াটায় চড়তে চাই। বলছো কি? ওটা শেহেনশাহর ঘোড়া। আগে তার জায়গায় যাও, নিজেকে যোগ্য প্রমাণ করো, তখন ওখানে বসার সুযোগ পাবে। না, আমি বলছিলাম কি, আব্বা হুজুর তো এখনো আসেননি, তো এই ফাঁকে যদি... যারা আদব কায়দা জানে না তাদের কি বলে জানো তো? নিশ্চয়ই বেয়াদব। আর আমি তাদের পছন্দ করি না। বেয়াদবি করলে তো আপনার অনুমতি নিতাম না হুজুর। একবার শুধু চড়তে চাইছি ওতে। আহ, বিরক্ত করো না। কথার ফাঁকেই শাহেনশাহ এসে হাজির হয়। এসে পড়েছি আমি। সালাম হুজুর। শাহেনশাহ শেহজাদাকে দেখে অবাক হয়, জানতে চায়, কি ব্যাপার, তুমি এখানে? তোমার তো মারবের প্রদেশে থাকার কথা। আসলে বেহেনদের শাদির সুখবরটা পেয়েই ছুটে এলাম নতুন জামাইদের সঙ্গে আলাপ করতে। শেহজাদাকে তেমনই বুদ্ধি দিয়েছিল উজির। যতক্ষণ না অকাঠ্য প্রমাণ হাতে আসছে ততক্ষণ কাউকে চটানো উচিত হবে না। তাই সে নিজেকে সংযত রাখে, নইলে বেয়াদবি কাকে বলে তা সে আচ্ছা সে বুঝিয়ে ছাড়ত ওই পণ্ডিত বুড়োকে। শাহেনশাহ শেহজাদার কথায় বিশ্বাস করে। ঠিকই তো, তার বেহেনদের শাদি বলে কথা, সে বড় ভাই, তার তো আনন্দে ছুটে আসাটা স্বাভাবিক। পণ্ডিতের সঙ্গে আলাপ পরিচয় করিয়ে দেয় নিজেই। কথার মাঝে সুযোগ বুঝে শেহজাদাও আবদারটা করে ফেলে শাহেনশাহর কাছে। আব্বা হুজুর, যদি অনুমতি হয় তো একবার ওই ঘোড়ায় চড়তে পারি? এ আর এমন কি, শাহেনশাহ অনুমতিও দিয়ে দেয় এবং বৃদ্ধ পণ্ডিতও রা কাড়বার সময় পায় না। অনুমতি পেয়ে শেহজাদা লাফ দিয়ে ওঠে ওই কাঠের ঘোড়ার পিঠে। ঘোড়সওয়ার হিসেবে তার সুনাম কম নয়। সে ঘোড়ায় উঠে এদিক ওদিক দেখে বলে, কই আব্বা, ঘোড়াটা চলছে না তো? শেহজাদার কথায় ভ্রু কুঁচকে যায় শাহেনশাহর। সন্দেহ চোখে সে তাকায় বৃদ্ধ পণ্ডিতের দিকে।
বৃদ্ধ পণ্ডিত ইনিয়ে বিনিয়ে বলে, আগে হুজুর, ঘোড়ার লাগামের ডান দিকে একটা বোতাম আছে, ওটা চাপলে ঘোড়া চলবে। পণ্ডিতের কথা শুনে ফেলে শাহজাদা আকমর এবং সঙ্গে সঙ্গে সে লাগামের ডান দিকের বোতামটায় চাপ দেয়। ঘোড়াটা শোঁ করে উঠে যায় ওপরে। উঠতে উঠতে সেটা নীলা আসমানের বুকে হারিয়ে যায়। নিচে দাঁড়িয়ে শেহেনশা দেখে ঘোড়াটা ছোট হতে হতে নজরের বাইরে চলে যায়। কিছুক্ষণ স্তব্ধ হয়ে দাঁড়িয়ে থাকে শেহেনশা। শাহজাদার ফিরে আসার অপেক্ষা করে। তারপর পণ্ডিতকে জিজ্ঞেস করে, কোথায় গেল? হ্যাঁ, কোথায় গেল? আর দেখা যাচ্ছে না তো। আগে হুজুর, ওটা তো আসমানে মিলিয়ে গেল, দেখবেন কি করে? মানে? মানে ওটা নিচে নামা শুরু করলে তবেই তো আবার দেখতে পাবেন। নামছে না তো, কখন নামবে? আগে হুজুর, ওই ঘোড়ার বাঁ দিকের লাগামে আরো একটা বোতাম আছে, সেটা চাপ দিলে তবেই নামবে। এইবার শেহেনশাহ আর নিজের উত্তেজনা চেপে রাখতে পারেন না। বৃদ্ধ পণ্ডিতের গলা টিপে ধরে আচ্ছা করে ঝাঁকা দিয়ে বলে, সেটা আগে বলনি কেন? আমার বেটা তো সেটা জানে না। শেহেনশাহর থাবার কবলে পড়ে বৃদ্ধ পণ্ডিতের জান উড়ে যায় আর কি। সে বেচারা কথাই বলতে পারে না, গলা দিয়ে শুধু চি চি শব্দ বের হয়। শেহেনশাহ এক ধাক্কায় তাকে সিপাহীদের দিকে ছুঁড়ে দিয়ে বলে, কে আছিস? ভর এটাকে ফাটকে, পরে দেখছি। সিপাহীদের হাতে পড়ে জানে রক্ষা পায় বৃদ্ধ পণ্ডিত। সে বেচারা কেঁদে কেশে একসা হয়ে যায়। শেহেনশাহ ফিরে আকাশের দিকে চেয়ে থাকে। আশেপাশে উজির, নাজির, আমির, ওমরা যারা ছিল তারাও চেয়ে থাকে আসমানের দিকে। কিন্তু শাহজাদা আর ফিরে আসে না। অনেকক্ষণ অপেক্ষা করার পর সকলেই ধরে নেয় যে শাহজাদা আর ফিরবে না। তার মৃত্যু হয়েছে নির্ঘাত। সারা দেশ জুড়ে শোকের ছায়া নেমে আসে মুহূর্তে। নওরোজ উৎসব তখনও শেষ হয়নি, সে উৎসব বাতিল করা হয়। এসবের মাঝে শাহজাদিদের শাদিটা ভণ্ডুল হয়ে যায় পুরো দমে। বাকি দুই পণ্ডিত ভয় পালায়, আর শাহজাদাকে খুনের অভিযোগে পারস্যের বৃদ্ধ পণ্ডিতকে ফাটকে আটকে রাখা হয়। হে অন্যায় হুজুর, আপনি নিজে একজন জ্ঞানী ব্যক্তি হয়ে এভাবে আর একজন জ্ঞানী ব্যক্তিকে ফাটকে আটকে রাখতে পারেন না। চাপড়াও বেয়াদব, জ্ঞান ফলাচ্ছে। তোকে বাঁচিয়ে রেখেছি এই ঢের। হে জ্ঞানের অপমান, শিক্ষার অপমান, সব মানা যায় না। চুপ! শাহজাদা আকমর নিজের দেশে গণ্ডগোলটা সুন্দর করে বাঁধিয়ে দিয়ে আবার অন্য দেশে পৌঁছে যায় নতুন আর এক গণ্ডগোল বাঁধাতে। আসলে হয় কি, উঠতে উঠতে প্রথমে বেশ ভালোই মজা লাগে শাহজাদার, কিন্তু ধীরে ধীরে সেই মজাটা হারিয়ে যেতে থাকে। দম বন্ধ হয়ে আসতে থাকে তার, গরম লাগতে থাকে প্রচণ্ড। সে বেচারা দরদর করে ঘামতে শুরু করে ঘোড়ার পিঠে বসে। এভাবে চলতে থাকলে তো সোজা সূর্য বা চাঁদে পৌঁছে যাব। এটা থামবে কি করে? শাহজাদা এদিক ওদিক খোঁচাখুচি করে। ঘোড়ার গায়ের কারুকার্যগুলো আঙুল দিয়ে চাপে, নখ দিয়ে খোঁটে, থাপ্পড় মারে, কিন্তু কিছুতেই কিছু হয় না। ঘোড়া উঠছে তো উঠছে। এদিক ওদিক খোঁচাখুচি করতে করতে শাহজাদার হাত লেগে যায় বাঁদিকের লাগামের বোতামটায়, যে বোতামটা বুড়ো পণ্ডিত শেহেনশাহকে বলেছিল নিচে নামার জন্য। বোতামে চাপ পড়তেই ঘোড়াটা ধীরে ধীরে গতি কমিয়ে একসময় একেবারে থেমে যায়। ক্ষণিক থেমে সেটা আবার নামতে থাকে নিচের দিকে। আবার ভয় হয় শাহজাদার। হায় আল্লাহ, এই যা জোরে নামছে তাতে তো মাটিতে পড়ে ধুলোয় মিশে যাব। তা অবশ্য হয় না। একটা জায়গা পর্যন্ত নামার পর আবার ঘোড়াটার গতিবেগ কমতে থাকে। কিন্তু ততক্ষণ চুপটি করে বসে থাকার বান্দা কি ওই শাহজাদা? সে তো তার খোঁচাখুচি চালিয়েই যায় এবং ধীরে ধীরে বাকি বোতামগুলোও আবিষ্কার করে ফেলে। হ্যাঁ, আবিষ্কারই বটে। মাঝ আকাশে নির্ঘাত মৃত্যুমুখে দাঁড়িয়ে
ওভাবে ঘাটাঘাটি করে ঘোড়াটা চালানো শেখা আবিষ্কারের চেয়ে কম কিছু নয়। বিকেলের দিকে সে ঘোড়া চালানোয় বেশ সড়গড় হয়ে যায়। এদিকে অন্ধকার হয়ে আসছে। সে তাড়াতাড়ি নিজের প্রাসাদে ফিরে যাওয়ার চেষ্টা করে, কিন্তু উপর থেকে ঠিক ঠাহর করতে পারে না। শেষে উঠতে উঠতে একটা বিশাল প্রাসাদের উপর চলে যায় সে। এটা কার প্রাসাদ? নিশ্চয়ই কোনো সুলতানের হবে। কম বড় নয় প্রাসাদটা। ছাদে আবার রক্ষী রয়েছে। সব মিলিয়ে জনাদশেক তো হবেই। দিনের আলো থাকতে থাকতে রক্ষীদের নজর বাঁচিয়ে প্রাসাদের ছাদে বা আশেপাশে নামাতে ভরসা হয় না শাহজাদার। সে আসমানে আরও কয়েকটা চক্কর মেরে শেষে অন্ধকার হলে প্রাসাদের ছাদে নামে। এবার কি করি? রক্ষীগুলো তো এদিক সেদিক রয়েছে। ওরা জানতে পারলে চোর ভাববে আমায়। সুতরাং শাহজাদা ছাদেই ঘাপটি মেরে পড়ে থাকে। মনে মনে ঠিক করে দিনের আলো ফুটলেই আবার সে উড়ে যাবে। উড়ে যাবে সে প্রাসাদের লোকজনের ঘুম ভাঙার আগেই। কিন্তু রাতের দিকে খিদের জ্বালায় পেটে রীতিমতো ব্যথা শুরু হয়ে যায় তার। খিদের জ্বালা দারুণ জ্বালা। এই জ্বালাই মানুষকে কোথা থেকে কোথায় টেনে নিয়ে যায় সে আর বলার নয়। শাহজাদাকেও সেই খিদের জ্বালা ছাদ থেকে টেনে নামায় প্রাসাদের দোতলার বারান্দায়। পা টিপে টিপে সে এগিয়ে যায় বারান্দা ধরে। একের পর এক ঘরের দরজা পার করে। সবকটা দরজাই ভিতর থেকে আঁটা। শেষে বারান্দার একদম শেষের দরজাটা একটু ঠেলতেই অল্প ফাঁক হয়। আরে, এটা খোলা আছে। হে আল্লাহ, এবার কিছু খানা দাও, তাহলে তোমার বহুত মেহেরবানি হবে। আল্লাহর নাম নিয়ে দরজাটা আরেকটু ফাঁক করে। দরজাটা যেন আটকে যায় কিছুতে। ঘরের ভেতরের চিরাগের মৃদু আলোয় কিছু একটা দেখতে পায় সে। ওটা কি? বস্তা টস্তা? আরেকটু চাপ দিতেই বস্তাটা ঘুরে শোয়। আরে, এ তো একটা লোক। কি বিশাল চেহারা! শাহজাদার শিরদাঁড়া দিয়ে ঠান্ডা স্রোত বয়ে যায়। কিন্তু দরজায় ঠেলা দিয়ে আখেরে লাভ হয় তার। লোকটার ঘুম ভাঙে না। তবে ওই লোকটার মাথার কাছেই একটা পোটলা চোখে পড়ে। পোটলাটা খুব সাবধানে রাখা। ওটায় খাবার নেই তো? খিদের জ্বালায় শাহজাদা তখন সবকিছুর মধ্যেই খাবার দেখছে। পোটলাটাও সেই আশাতেই খুব সাবধানে তুলে নেয় সে, এবং সত্যিই সেটা খুলে কিছু রুটি আর মিষ্টি পেয়ে যায়। তোফা ইন্তজাম। শুক্রিয়া আল্লাহ, তোমার শুক্রিয়া। অন্ধকারের মধ্যে প্রাসাদের দোতলার বারান্দার অন্যদিকে একটা ছোট্ট ফোয়ারা ঠাহর করতে পেরেছিল শাহজাদা আগেই। এমন ফোয়ারা তাদের প্রাসাদেও আছে। পোটলাটা নিয়ে সেই ফোয়ারার কাছে চলে যায় শাহজাদা। রুটি আর মিষ্টি শেষ করে গোগ্রাসে। তারপর পেট ভরে ফোয়ারার পানি খায়। এবার কিছুটা শান্তি মেলে। পোটলাটা আবার জায়গা মতো রেখে আসতে গিয়ে খটকা লাগে শাহজাদার। লোকটা এই দরজার সামনে শুয়ে আছে কেন এভাবে? যেসব ঘরে সুলতান, বেগম, শাহজাদা, শাহজাদিরা থাকে, সেই সব ঘরের দরজা এভাবে খোঁজা প্রহরী শুয়ে থাকে। তাহলে কি এই ঘরটায় কোনো? কৌতূহলী মানুষের ভালো মন্দের অন্যতম কারণ। সেই কৌতূহলের বশে শাহজাদা খুব সাবধানে ঘরটায় ঢুকে পড়ে। বিশাল ঘর, মাঝে মাঝে মিটমিট করে চিরাগ জ্বলছে। মেঝের ওপরেই কয়েকজন দাসী বাঁধি এখানে ওখানে পড়ে অকাতরে ঘুমোচ্ছে। তাদের ডিঙিয়ে ডিঙিয়ে শাহজাদা আকমর পৌঁছে যায় ঘরের ঠিক মাঝখানে। সেখানে একটা বিশাল হাতির দাঁতের পালঙ্কে শুয়ে আছে এক অপরূপ সুন্দরী। তার রূপে সব ভুলে যায় শাহজাদা। অপলক নেত্রে চেয়ে থাকে তার দিকে। এইভাবেই যে কতটা সময় কেটে যায় তার হিসেব থাকে না। শেষে মনে পড়ে ফিরতে হবে শাহজাদাকে। তাই সে যাবার আগে একটা চুমু এঁকে দিতে এগিয়ে যায়
ঘুমন্ত সুন্দরীর দিকে। কাছে যেতেই তার নিঃশ্বাসের তাপ লাগে সুন্দরীর গায়ে। সুন্দরী ধরফর করে উঠে বসে বিছানায়। কে তুমি? চমকে প্রশ্ন করে সুন্দরী, আর তার প্রশ্নের সামান্য শব্দেই গোটা ঘরের সকলে জেগে যায়। হুড়োহুড়ি পড়ে যায় ঘর জুড়ে। দরজার কাছে ঘুমন্ত সেই খোঁজা চাকরও ঘুম ভেঙে ছুটে আসে, হাতে তার খোলা তলোয়ার। শাহজাদা আকামারও আর অপেক্ষা করে না, বাঁচতে হবে তাকে। সে কোমর থেকে তলোয়ারখানা বের করে চালায় সজোরে। খোঁজার হাতের তলোয়ার ছিটকে পড়ে মাটিতে। সেটাকে কুড়িয়ে নিয়ে এক লাফে শাহজাদা সরে যায় সুন্দরীর কাছে। সুন্দরীকে জড়িয়ে তার গলায় তলোয়ার ধরে বলে, খবরদার, কেউ একটা পা এগোলে একে হারাবে। সকলে থমকে দাঁড়ায়। খবর ছোটে সুলতানের কাছে। নিমেষে সৈন্যরা বেরিয়ে আসে প্রাসাদের আনাচ কানাচ থেকে। ভরে যায় গোটা প্রাসাদ। সকলকে সরিয়ে সুলতান এগিয়ে আসে। দূরে দাঁড়িয়ে চিৎকার করে সুলতান, ছেড়ে দে, ছেড়ে দে, ছেড়ে দে, আমার বেটিকে ছেড়ে দে, নইলে নইলে তোকে টুকরো টুকরো করে কেটে ফেলবো। সুলতানের হুঙ্কার শুনে শাহজাদা আকামার হেসে মরে আর কি। শাহজাদিকে ছাড়বে সে? আমাকে কি পাগল পেয়েছ? একে ছাড়লেই তো তোমরা আমাকে খপ করে ধরবে, তারপরে আর আস্ত রাখবে না। তেমনই ইচ্ছা তোমাদের। তবে রে বেয়াদব, একবার তোকে পাই, তারপর দেখাচ্ছি মজা। ওই ভুলটা করতে এসো না, লাভ হবে না। একে তো এই মেয়েটাকে আর ফিরে পাবে না, তার উপরে তোমরাও রক্ষা পাবে না। তোমার এই দেশ আমি গোরস্থান বানিয়ে দেব। আমি কে জানো তো? আমার নাম কামার আল আকামার, পারস্যের শেহনশাহ সাবুর একমাত্র শেহজাদা আমি। দারুণ দোলাচলের মধ্যে পড়ে যায় সুলতান। পারস্যের শাহেনশাহ সাবুর দুনিয়ার সেরা বীর। তার সৈন্যবাহিনীর সামনে দাঁড়ানোর ক্ষমতা নেই দুনিয়ার কোনো দেশের। এই ছেলেটা যদি সত্যিই তার শাহজাদা হয়, তাহলে এর গায়ে হাত তোলা মানে বোকামি। হাত তুললেই খবর আছে। সে একেবারে আত্মহত্যার স্বামী। কিন্তু ছেলেটা যদি কোনো প্রতারক হয়, কি করবে ঠিক করতে পারে না সুলতান। পথ বাতলে দেয় শাহজাদা আকামার নিজেই। শোনো সুলতান, কোনো এক দুর্ঘটনাবশত আমি তোমার প্রাসাদে এসে পড়েছি। আমাকে যেতে দাও। আমি তোমার শাহজাদির কোনো ক্ষতি করব না, কিন্তু যদি আটকাতে যাও তাহলে কিন্তু তোমার শাহজাদির রক্ষে নেই। ভালো মন্দ কিছু হয়ে গেলে তখন কিন্তু আমাকে দোষ দিও না। সুলতান বিশ্বাস করতে পারে না শাহজাদার প্রস্তাব। কিন্তু তোমায় বিশ্বাস করি কি করে? বিশ্বাস যে তোমাকে করতেই হবে হুজুর, আর কোনো পথ নেই। তোমার সেনাদের প্রাসাদ থেকে বেরিয়ে যেতে বলো, দাসীমাদিদেরও বের করে দাও। শুধু তুমি থাকো, আর থাকুক তোমার এই মেয়ে ও তার আম্মি। অসম্ভব! তারপর তুমি আমার মেয়েটাকে কি থেকে কি করে দেবে? বিশ্বাস আছে? কি করে করব? আরে তুমি থাকছো তো, নিজের উপর বিশ্বাস নেই তোমার? ভরসা করো না নিজেকে? বাঁচাতে পারবে না নিজের মেয়েকে আমার হাত থেকে? আর হাতে তো তোমার তলোয়ার রইলই। মোক্ষম চাল চালে শাহজাদা আকামার। সুলতানের আঁতে মারাত্মক ঘা লাগে। সে কি এতই দুর্বল যে নিজের মেয়েকে বাঁচাতে পারবে না একটা পুঁচকে ছেলের কবল থেকে? সে তার রক্ষী, সেনা, খোঁজা, দাসী সবাইকে বেরিয়ে যেতে বলে প্রাসাদ থেকে। আমার হুকুম, তোমরা সকলে এক্ষুনি এই প্রাসাদ খালি করে দাও। সুলতানের নির্দেশে প্রাসাদ থেকে বেরিয়ে যায় সবাই। প্রাসাদে শুধু থাকে শাহজাদা, সুলতান, শাহজাদি ও সুলতানের বিবি। বাকিরা প্রাসাদের দরজায় দাঁড়িয়ে নতুন ফন্দি আটে। ছেলেটা যেই না রাজকুমারীকে নিয়ে দরজায় আসবে, অমনি পেছন থেকে ঝাঁপিয়ে পড়বে তারা। সবাই একসঙ্গে আক্রমণ করবে তাকে। শুধু কেউ একজন রাজকুমারীকে ভিড়ের মধ্যে থেকে বের করে নিয়ে যাবে। কিন্তু শাহজাদা আকামার নিচে এলে তো সে সুলতান ও তার বেগমকে ছাদে যেতে বলে। সুলতান রাজি না হলেও শাহজাদার কথায় ছাদে যায় তার বিবিকে নিয়ে।
তাদের পিছন পিছন শাহজাদাও ওঠে ছাদে। ততক্ষণে ভোর হতে চলেছে। সূর্যের আভা দেখা দিয়েছে পূব আকাশে। সেই প্রথম সূর্যের আলোয় ভালো করে শাহজাদাকে দেখে সুলতান। শাহজাদা ছাদে উঠে প্রথমে ছাদের দরজা বন্ধ করে। শাহজাদিকে কিন্তু রেহাই দেয় না মুহূর্তের জন্য। যদি পালিয়ে যায় তাহলে তো সর্বনাশ। উল্টে তাকে বরং আরো শক্ত করে ধরে সুলতানের সামনে বীর দর্পে দাঁড়িয়ে বলে, আমার পরিচয় আগেই দিয়েছি, আবার বলছি, আমি শাহজাদা কামার আল আকামার, পারস্যের সুলতান সাবুর আমার আব্বা। আমি আপনার শাহজাদিকে বিয়ে করতে চাই। সে কি, চেনা নেই শোনা নেই, এভাবে বিয়ে করতে চাও বললেই চলে? আরে তুমি কি আদৌ শেহজাদা নাকি কোনো পাগল ছাগল এসে জুটেছ? ভাবগতিক তো তোমার ভালো ঠেকছে না হে। বুদ্ধির বেশ অভাব আছে দেখছি। নইলে কেউ পালানোর জন্য ছাদে আসে? আপনি ঠিকই বলেছেন, কিন্তু কি জানেন তো, আমি এসেছি এই পথে। আমার ঘোড়াটা এখানে আপনার এই ছাদেই রেখেছি, সুতরাং এই পথেই তো ফিরতে হবে আমাকে। ঘোড়া ছাদে? এও কি সম্ভব? ছেলেটা যে সত্যি পাগল। ওই শাহজাদা ফেহজাদা কিচ্ছু নয়, সেটা স্পষ্ট হয়ে যায় সুলতানের কাছে। সে বলে, অনেক হয়েছে, অনেক হয়েছে, এবার এসো তো দেখি। আমার বেটি বেচারা কষ্ট পাচ্ছে, ওকে ছাড়ো। জি অবশ্যই ছাড়ব, তবে আরেকটু আমাকে আমার ঘোড়া পর্যন্ত পৌঁছতে দিন, তারপর ছেড়ে দিচ্ছি। এবার সুলতানকে সবচেয়ে বড় চমকটা দেয় শাহজাদা কামার। সে শাহজাদিকে নিয়ে এগিয়ে যেতে থাকে তার ঘোড়ার দিকে। সুলতান ও তার বেগম অবাক হয়ে দেখে যে সত্যিই প্রাসাদের একটা গম্বুজের আড়ালে দাঁড় করানো আছে একটা কুচকুচে কালো ঘোড়া। অবাক হয় শাহজাদিও, কিন্তু ঘোড়াটা নড়ছে না কেন? কেমন যেন প্রাণহীন মূর্তির মতো ঠায় দাঁড়িয়ে আছে, লেজটা পর্যন্ত নড়ছে না। কাছে যেতেই বোঝে ঘোড়াটা কাঠের। সুলতান তো সুলতান, শাহজাদির পর্যন্ত এই দুরবস্থার মধ্যে হাসতে ইচ্ছে হয়। কাঠের ঘোড়া নিয়ে যে বাচ্চারা খেলে, একটা খেলনা ঘোড়া নিয়ে ওই শাহজাদা এসেছে। জি, তা না হলে ওই ঘোড়াটা এলো কোথা থেকে? আপনার প্রহরীরা তো প্রাসাদের চারদিকে পাহারা দিচ্ছে, জিজ্ঞেস করুন না তাদের। সব কটা কামচোর, আমি হাড়ে হাড়ে চিনি বেটাদের। বেশ বেশ, তাহলে এই ঘোড়াটা আমি এখানে টেনে আনলাম কি করে বলুন তো হুজুর? এবার আর উত্তর দিতে পারে না সুলতান। প্রশ্নটা যে ফালতু নয় শাহজাদার। ওই ভারী ঘোড়াটা এই ছাদে আনলো কি করে শাহজাদা, এবং আনলই বা কেন? সুলতান ও শাহজাদির চোখ কপালে তুলে সুলতানের বেগমকে অজ্ঞান করে শেষে সব প্রশ্নের উত্তর দেয় শাহজাদা কামার। সে শাহজাদিকে ছেড়ে ঘোড়াটার পিঠে উঠে বসে। উঠেই ডান দিকে সেই বোতামটা চাপ দেয়। ঘোড়াটা শোঁ শোঁ করে উঠে যায় আসমানে। যাওয়ার আগে জেনে নেয় শাহজাদা, আমার নাম সামাসাল নাহার। এটা ইয়ামেন প্রদেশের মুসা। আমি এই দেশের শাহজাদি। আমার আব্বা জানি জানি, এই প্রদেশের সুলতান। মেয়েদের নিজের আব্বাদের ব্যাপারে বেশি বেশি। আমার বাড়িতে 3টে আছে না, 3টে বহন। দিন রাত দেখি আব্বার নাম শুনলে একেবারে। শাহজাদার উপর শাহজাদির খুব রাগ হয়। ওইভাবে তার আব্বার নামে অমন কথা না বললেই হচ্ছিল না। বেশ দেখতে ছিল ছেলেটাকে, টানা টানা চোখ, ফর্সা রং, টিকলো নাক। গলার স্বরে একটা আভিজাত্য ছিল। আভিজাত্য ছিল চাল চলনে। প্রথম দেখেই ভালো লেগে গেছিল তাকে। তারপর তার স্পর্শে শাহজাদির শরীর উঠেছিল কেঁপে। কোনো পুরুষ তাকে এত শক্ত করে ধরেনি কোনোদিন। জ্ঞান হওয়ার পর থেকে তার আব্বাও না। আর কি সাহস! রাতের বেলা একেবারে তার ঘরে এসে ঢুকেছে। জানের ভয় ডর নেই। সে যদি শাহজাদা নাও হতো, তবুও তাকে শাদি করতে রাজি ছিল শাহজাদি। কিন্তু ওইভাবে আব্বার নামে বলল কেন? অসভ্য একটা।
নিজের দেশটা খুঁজে পেতে একটু সময় নেয় শাহজাদা। আসমান থেকে এভাবে আগে কোনোদিনও সে দেশে নামেনি তো। সোজা সে এসে নামে তাদের প্রাসাদের ছাদে। কিন্তু সবাই তো চুপচাপ কেন? এখন তো কাজের সময়, চারদিক গমগম করার কথা। ছাদ থেকে সিঁড়ি বেয়ে সে নিচে নামে, এ ঘর সে ঘর ঢু মারে, কিন্তু কারোর দেখা পায় না। ঘুরতে ঘুরতে শেষে তার আব্বার ঘরে ঢুকতেই দেখে আব্বা সাবুর শোকে দুঃখে মাথা নিচু করে বসে আছে। তাকে ঘিরে বসে কাঁদছে তার 3 বোন। আব্বা হুজুর। বেটা, শাহজাদাকে ফিরে পেয়ে শাহেনশাহ সাবুর নতুন জীবন ফিরে পায়। শাহজাদার 3 বোনও ছুটে এসে জড়িয়ে ধরে দাদাকে। শাহেনশাহ সাবুর ঘোষণা করে, সারা দেশে এলান করে দাও, ঢেড়া পিটিয়ে জানিয়ে দাও, শেহজাদা ফিরে এসেছে। এই খুশিতে আগামী 7 দিন ধরে উৎসব হবে দেশে। আগামী 7 দিন আমি ছুটি ঘোষণা করলাম। কান্নাকাটির পালা মিটলে শাহেনশাহ সাবুর জানতে চায়, তা বেটা, কোথায় গিয়েছিলে তুমি? কি হয়েছিল বেটা? সচ সচ বাতাও। তুমি গোটা একটা রাত লাপাতা ছিলে। বলতে তো চাইছিলই শাহজাদা, বলার জন্য সে মুখিয়েছিল। নেহাত বোনদের ঘ্যানঘ্যানানির জ্বালায় সুযোগ পাচ্ছিল না। সে তার বিবি ঠিক করে এসেছে বলে কথা। এবার যদি আব্বাকে না বলে তাহলে শাদিটা হবে কি করে? এমনিতেই যা করে এসেছে সেখানে, কে জানে এবার গেলে হয়তো আগে ভাগেই পিটিয়ে দেবে। সুতরাং সব খুলে বলে সে তার আব্বাকে। শাহজাদি সামাস আল নাহারের নামটাই ঘুরে ফিরে আসে বেশি বেশি করে। কিন্তু হায়, শাহজাদির প্রসঙ্গে কোনো কৌতূহলী দেখায় না শাহেনশাহ সাবুর। সে ব্যস্ত হয়ে পড়ে উৎসব নিয়ে। পারলে সে শাহজাদাকে সঙ্গে নিয়ে বাড়ি বাড়ি ঘুরে আর কি। প্রত্যেকের দরজায় দরজায় কড়া নেড়ে বলে তার শাহজাদা ফিরে এসেছে। এইভাবেই দিন যায় একে একে। উৎসব শেষ হয়ে কাজ আবার স্বাভাবিক ছন্দে ফেরে। কিন্তু শাহজাদার শাদির ব্যাপারে কিছু হয় না। শাহজাদা তো আর নিজে মুখ ফুটে নিজের শাদির ব্যাপারটা তার আব্বাকে বারবার মনে করিয়ে দিতে পারে না। আব্বা ভাবে কি হ্যাংলা ছেলে তার। সে অনেক ভেবে চিনতে একদিন বলে, আব্বা হুজুর, ওই পণ্ডিতের ব্যাপারটা কি হলো? পণ্ডিত? কোন পণ্ডিত? ওই সেই পারস্যের পণ্ডিত যে সেই কালো ঘোড়াটা দিয়েছিল। অনেক দিন পর কথাটা মনে পড়ায় জ্বলে ওঠে শাহেনশাহ। হুকুম জারি করে ভরা দরবারে, এই কে আছিস? ওই পণ্ডিত বুড়োটাকে দেখ একবার। যদি মরে গিয়ে থাকে তাহলে লাশটা ফেলে দিয়ে আয় আমার দেশের বাইরে। আর যদি ও এখনো বেঁচে থাকে তাহলে নিয়ে আয় তাকে দরবারে। আজ ওকে আমি নিজের হাতে কতল করব। পণ্ডিত বেচারা শাহজাদির বোনের দিকে নজর দিয়েছিল। শাদি করতে চেয়েছিল সে শাহজাদার ছোট বোনকে। সেই শাদিটা আটকাতে গেছিল শাহজাদা। তখনই বিপদ ঘটে। সেভাবে দেখলে বিপদের জন্য শুধু পণ্ডিতকেই দায়ী করাটা যায় না। শাহজাদারও দোষ কম নয়। সেও ঠিকমতো না জেনে ঘোড়াটা উড়িয়ে দিয়েছিল। এছাড়া তো পণ্ডিতের আর কোনো দোষ নেই। বরং ওই বিপদটা ঘটেছিল বলেই তো শাহজাদার সঙ্গে সামাস আল নাহারের দেখাটা হলো। নইলে কোথায় ছিল সামাস? সেদিক থেকে শাহজাদার এক চিলতে হলেও কৃতজ্ঞ থাকা উচিত ওই পণ্ডিতের কাছে। সুতরাং পণ্ডিতকে দরবারে পেশ করতেই শাহজাদা তাকে জানে রক্ষা করতে উঠে পড়ে লাগে। সে তার আব্বাকে বলে, আব্বা হুজুর, এই বেচারা তো এমনিই মরে আছে। মৃতদেহকে মেরে কি লাভ? আপনি বরং একে রেহাই দিন। ও আপনাকে একটা দারুণ উপহার দিয়েছে। সেই উপহারের বিনিময়ে কিছু উপহার দিয়ে ছেড়ে দিন ওকে। কি বলছো কি বেটা? ও তোমাকে খুন করতে চেয়েছিল? আব্বা হুজুর, গুস্তাকি মাফ। খুন তো করতে পারেনি, আর আমাকে খুন করে ওর কি লাভ হতো? তাহলে কি আমাকে খুন করার ষড়যন্ত্র করেছিল বলছো? না আব্বা হুজুর,
আসলে এসব কিছুই নয়, আমরাই বরং বেশি বেশি ভাবছি। সেদিন ঘোড়া চালানোর পুরো নিয়মটা না জেনেই আমি ঘোড়াটা নিয়ে চলে গেছিলাম। ভেবে দেখুন তো, আমি যদি একটু ধৈর্য ধরে সবটা শুনে নিতাম, তাহলে কিন্তু ঘোড়াটা আজ আর ওইভাবে অনাদরে ছাদে পড়ে থাকতো না। ওটা রীতিমতো ব্যবহার হতো, যেমন আপনার উপহারগুলো হচ্ছে। আমার হঠকারিতার কারণেই কিন্তু ওর উপহারের এই দশা। তুমি কি নিজেকে দোষী সাব্যস্ত করতে চাইছো বেটা? না আব্বা হুজুর, আমি হাকিকত তুলে ধরতে চাইছি, বিচারে যাতে আপনার গলতি না হয়। আপনার বিচারের রায়ে আবেগ আছে। শাহজাদার বিবেচনা বুদ্ধিতে মুগ্ধ হয় দরবারের সকলে। শাহেনশাহ মানতে বাধ্য হয় যে তার বিচারে আবেগ রয়েছে। নিজের বেটাকে এসে জিজ্ঞেস করে, তাহলে তোমার মতে কি করা উচিত এই পণ্ডিতের সঙ্গে? সে তো আমি আগেই বলেছি হুজুর, একে প্রতিদানে কিছু পুরস্কার দিয়ে মুক্তি দিন। শাহজাদার বিবেচনার তারিফ করে সকলে। পণ্ডিতকে মুক্তি দেয় শাহেনশাহ। তাকে প্রচুর পুরস্কারে পুরস্কৃত করা হয়। পণ্ডিতও চুপচাপ বিদায় নেয়। ভয় আর শাহজাদিকে বিয়ে করার কথা তোলে না। শাহেনশাহ আর তোলে না সেই কথা, কিন্তু ওই পর্যন্তই। যে কারণে এই প্রসঙ্গ টেনে আনা, সেই শাহজাদার শাদীর ব্যাপার নিয়ে কিন্তু আর কোনো কথা হয় না। হতাশ হয়ে পড়ে শাহজাদা। শেষে একদিন বিকেলবেলা সকলের অজান্তে চুপি চুপি ছাদে পৌঁছে যায় সে। ঘোড়াটার পিঠে চড়ে ডান দিকের বোতামটা টেপে ঘোড়াটা শোঁ করে উঠে যায় আসমানে। সে ঘোড়া নিয়ে পৌঁছে যায় ইয়ামেন প্রদেশের মুসা শহরে। এ পথ তার চেনা। সে ঠিক সুলতানের প্রাসাদের ছাদে ঘোড়া নামায়। তখন গভীর রাত। প্রাসাদের প্রহরীরা সবাই ঘুমে ঢলে পড়েছে। শাহজাদা পা টিপে টিপে দোতলায় নামে। শাহজাদির ঘর তার চেনা। সে খুব সাবধানে গিয়ে ঢোকে শাহজাদির ঘরে। ঢোকার মুখে সেই খোঁজাকে পায় সে দরজার মুখে শুয়ে ঘুমোচ্ছে। তাকে টপকে ঘরে ঢুকে পড়ে শাহজাদা। কিন্তু এ কি? কে কাঁদছে? কে কাঁদছে শাহজাদির ঘরে? শাহজাদি নয় তো? শাহজাদি বটে। শাহজাদা দেখে বাদীরা সবাই অঘরে ঘুমোচ্ছে সেই আগের মতোই। শুধু শাহজাদি একা জেগে বসে রয়েছে খাটে। এই কদিনে শরীরটা তার অনেকটাই ভেঙে গেছে। সেই জৌলুসে যেন ভাটা পড়েছে। বেশভূষাতেও মলিনতার ছাপ স্পষ্ট। শাহজাদা খুব ধীরে ধীরে এগিয়ে দাঁড়ায় ঘরের মাঝে। শাহজাদি তাকে দেখে। একটা ঘোর যেন লেগে আছে তার চোখে। সেই ঘোরেই সে বলে, এতদিনে সময় হলো আসার? এতদিন আসোনি কেন? আমি কিন্তু খুব রাগ করেছি। শাহজাদি? এতক্ষণে শাহজাদার গলা শুনে ঘোর কাটে শাহজাদির। সে যেন বিশ্বাসই করতে পারে না শাহজাদা সত্যি ফিরে এসেছে আবার। লাফ দিয়ে উঠে জড়িয়ে ধরে শাহজাদাকে। হাউ হাউ করে কেঁদে ফেলে সে। তার নড়াচড়ার শব্দে বাদীরা সবাই জেগে যায়। কিন্তু অদ্ভুত কাণ্ড, কেউ আর সুলতানকে খবর দিতে ছোটে না। শাহজাদির কান্না দেখে তাদের চোখেও পানি চলে আসে। অনেকটা কান্না, অনেকটা আদর, অনেকটা অভিমান দেখার পরে শাহজাদির খেয়াল হয়। সে চমকে উঠে শাহজাদাকে বলে, তুমি এখানে এসেছো কেন? সাহস তো তোমার কম নয়। আব্বা জানতে পারলে তোমাকে কতল করে দেবে এক্ষুনি। তুমি চলে যাও, এক্ষুনি চলে যাও। আমাকে তাড়িয়ে দিচ্ছ শাহজাদি? তাড়িয়ে দিচ্ছে সে? থমকে চুপ হয়ে যায় শাহজাদি। শাহজাদার দু চোখে চোখ রেখে যেন সে ডুবে যেতে চায় তার হৃদয়ের গভীরে। চোখে জমা হতে থাকে পানি একটু একটু করে। অস্ফুটে কান্না ভেজা গলায় শাহজাদাকে শাহজাদি বলে, আমাকে তুমি সঙ্গে করে নিয়ে যাবে শাহজাদা? কোথায়? যেখানে তুমি আমায় নিয়ে ঘর বাঁধবে। তুমি যাবে শাহজাদি? সত্যি তুমি যাবে? যাব। মুহূর্তে দুটি প্রাণ চঞ্চল হয়ে ওঠে। খুশির বাঁধ ভাঙে প্রেমিক প্রেমিকার জীবনে। শাহজাদির হাত ধরে
ছুট লাগায় শাহজাদা। পায়ের আওয়াজ তুলে খোঁজা চাকরকে মারিয়ে দরজার কপাটে ধাক্কা দিয়ে সাজিয়ে রাখা ফুলদানি উল্টে ফেলে দুজনে ছুটতে ছুটতে এসে দাঁড়ায় ছাদে। একটু থেমে ঘোড়াটাকে দেখে দুজনে। তারপর শাহজাদির দিকে চেয়ে শাহজাদা বলে, চলো। এক লাফে ঘোড়ার পিঠে চেপে বসে শাহজাদা। এক হ্যাঁচকা টানে শাহজাদিকে তুলে নেয় নিজের কোলে। তারপর সেই লাগামের ডান দিকের সর্বনাশী বোতামটা চাপ দিতেই আবার ঘটে সর্বনাশ। শোঁ করে ঘোড়াটা শাহজাদা ও শাহজাদিকে নিয়ে উঠে যায় আসমানে। ভোরের আকাশে তখন সবে লাল রং ধরেছে। হুড়মুড়িয়ে ছুটে আসা প্রহরীরা থমকে চেয়ে থাকে আসমানের দিকে। সুলতান চিৎকার করে ওঠে, বেটি 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 ফিরে আয়, ফিরে আয় আমার বিটিয়া, ফিরে আয়। ওই ছেলের সাথেই তো শাদি দেব আমি। ফিরে আয় জান, ফিরে আয়। শাহজাদার কালো ঘোড়া এসে নামে শাহেনশাহ সাবুরের বাগিচা মহলে। সুন্দর ফুলে ঘেরা বাড়িটার নির্জন গর্ভে শাহজাদিকে রেখে শাহজাদা কথা দেয়, এখানে 2-1 দিন থাকো, আমি আব্বাকে বলি, তারপর আমি ঠিক ফিরে আসব। তখন আমাদের শাদী হবে পারস্যের ভাবি শাহেনশাহের শাদী, ইয়ামেনের শাহজাদির সঙ্গে। বাগিচা মহলে শাহজাদিকে রেখে শাহজাদা ফিরে নিজের প্রাসাদে। সেই আবলুস কাঠের কালো ঘোড়াটাও সে রেখে আসে বাগিচা মহলেই। শাহজাদার বড় কাজের জিনিস ওটা। কিন্তু সে যে কি একটা কাণ্ড ঘটিয়েছিল শাহজাদা, তাই ঘোড়াটার ওপর শাহেনশাহ সাবুরের প্রচণ্ড রাগ চড়ে বসল। সেই থেকে শাহেনশাহ ওটার কথা মনে পড়লেই বলে, ওটা এখনো আস্ত আছে না? ওটাকে ভাঙতে হবে। ওসব মারাত্মক জিনিস রাখা উচিত নয়। কখনকার কি বিপদ হয় কে জানে। কিন্তু ভাঙা হয়ে ওঠে না আর। হাজার কাজের মাঝে শাহেনশাহ ভুলে যায় ঘোড়ার প্রসঙ্গ। ভাগ্যিস, তাই বলে বিপদ তো আর টলে না। কোন দিন হয়তো সত্যি সত্যি ভেঙে ফেলবে। প্রাসাদে ফিরে শাহজাদা দেখে আবহাওয়া বেশ ভারী। শাহজাদা না জানিয়ে আবার এক রাত বেপাত্তা। ঘোড়াটাও নেই। শাহেনশাহ 2 চোখের পাতা এক করতে পারেনি, তাই সারা রাত। এবার সে ঘোড়াটাকে ভাঙবেই ভাঙবে। এর মধ্যে আর শাহজাদি সামাস আল নাহারের প্রসঙ্গ তুলতে সাহস পায় না শাহজাদা। এমনি তাকে ধমক খেতে হয় আব্বার কাছে। তোমার মতিগতি আমার ভালো লাগছে না। রাতের বেলা মানুষের এমন কি কাজ থাকতে পারে যে বেপাত্তা হতে হয়? কোনো ভালো কাজ নয় নিশ্চয়ই। কি হলো, উত্তর দাও। কোথায় ছিলে কাল সারা রাত? আসলে আব্বা হুজুর, ওই 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 কি? ওই ঘোড়াটাকে নিয়ে গিয়েছিলে? বারণ করেছি না বারবার? তখনকার মতো চুপ করে যায় শাহজাদা। আব্বার ধমকে সারা দেশ কাঁপে, কাঁপে শত্রু সুলতান পর্যন্ত। সেই ধমকে শাহজাদা কাঁপবে না, এমন হতে পারে? কিন্তু শুধু কাঁপলেই তো চলবে না। হাঁটু শক্ত করে শাহজাদির কথাটাও পারতে হবে আব্বার কাছে। পরের দিন সকালে শাহজাদা কুটি কুটি পায়ে হাজির হয় শাহেনশাহর দরজায়। আব্বা, কিছু বলবে? বলছিলাম আমার একটা কথা আছে। হ্যাঁ বলো। বলছিলাম আপনার জন্য আমি একটা তোহফা এনেছি। তোহফা? আমার জন্য? কি তোহফা? না, তেমন কিছু না, মানে ওই আর কি, ওই বাগিচা মহলে রাখা আছে। বাগিচা মহলে? সেখানে গিয়েছিলে তুমি? জি আব্বা। একা? জি, একরকম তাই। একরকম তাই মানে? স্পষ্ট করে বলো। আসলে ওখানে আমি একজনকে রেখে এসেছি, আপনার তোহফা। একজন? কে সে? ইয়ামেনের রাজকুমারী সামাস আল নাহার। তাকে আমি আপনার বেটার বিবি করতে চাই। বেটার বিবি? আহাম্মক! বেটার বিবি করতে চাও আর তাকে রেখে এসেছো বাগিচা মহলে? তোমার বুদ্ধি শুদ্ধি কি লোপ পেয়েছে? শাহেনশাহ কোনোদিনও ভাবতে পারেনি যে তার বেটা এমন কাণ্ড ঘটাবে। কিন্তু যখন ঘটিয়ে ফেলে তখন খুব খুশি হয় শাহেনশাহ। আসলে সে তার সন্তানদের ভালোবাসে তো।
সুতরাং বেটার বিবিকে ঘরে তোলার জন্য রীতিমতো সাজো সাজো রব পড়ে যায়। প্রাসাদের ঘর প্রস্তুত করা হয়। উজিরকে ডেকে কি কি করতে হবে সব বুঝিয়ে দেয় শাহেনশাহ। উজিরের সঙ্গে 50,000 লোকের বিশাল মিছিল নিয়ে শাহজাদা রওনা হয় বাগিচা মহলের দিকে। শাহেনশাহ নিজে তার পারিবারিক গয়না ছড়িয়ে বসে বিছানায়। কোনটা দিয়ে মেয়েটার মুখ দেখা যায়, এই হারটা দেব? এটা আমার দাদির নাকি নাকি নানির ওই বালাটা? কিন্তু হে কি, শাহজাদি কোথায়? বাগিচা মহল যে ফাঁকা। শাহজাদা তন্ন তন্ন করে খুঁজেও শাহজাদিকে খুঁজে পায় না। আর খুঁজে পায় না তার কাঠে সেই আশ্চর্য কালো ঘোড়া। আজ বড্ড চিন্তায় ফেলে শেষ করলে বেগম। শেহজাদিও নেই, ঘোড়াও নেই। চিন্তার কি আছে হুজুর? আজ রাতেই তো সব চিন্তা দূর হয়ে যাবে। আরে রাত পর্যন্ত অপেক্ষা করতে হবে তো। এই অপেক্ষাটাই বড্ড বাজে। আচ্ছা হুজুর, আপনি আপনার হুকুম বদলাতে পারেন না? কোন হুকুম দুনিয়াজাদ? এই যে সকাল হলেই কাহানি বন্ধ। আমি তো সেই হুকুম বদলানোর জন্য এক পায়ে খাড়া। তোমার আপাই তো বদলাতে দিচ্ছে না। হ্যাঁ, দিয়ে আর কি, তখন সব কামকাজ শিখে তুলে শুধু কাহানি শুনবে। তাই বলে এমন একটা জায়গায় এসে থেমে যাবেন বেগম শাহরাজাদ, এটা কিন্তু ঠিক হচ্ছে না। অন্তত শেষটা কি হলো বলে থামা উচিত ছিল। যাই হোক, কি আর করা যাবে। প্রতীক্ষা পরের পর্বে। মির্চি গল্প গোল্ড মাইনে শুনলেন আরব্য রজনী। গল্প পাঠে শেখর, শাহরিয়ার, অমিত দে, দুনিয়াজাদ, বর্ণালী দে বর্ম, শাহরাজাদ, সাঁজবাতি দাস, শাহেনশাহ সাবুর, শেখর, পারস্যের পণ্ডিত স্পন্দন দাস, উজির সুদীপ্ত ঘোষ, বড় মেয়ে সঙ্গীতা গাঙ্গুলি, মেজ মেয়ে তৃণাঞ্জনা দাস, ছোট মেয়ে অধ্যায় সাহা, শাহজাদা আকমর সায়ন্তন ঘোষ, সমসল নাহার চিত্রাঙ্গী রয়, সুলতান পার্থ রয়। নাট্যরূপ শিবাশিস বন্দ্যোপাধ্যায়। নাট্যরূপ সহায়তা শুদ্ধ সত্য দাশগুপ্ত। শব্দগ্রহণ ও আবহ সত্যজিৎ সেন। শব্দ পরিকল্পনা ও মিশ্রণ সব্যসাচী মুখার্জি। পরিচালনা শাওলি মজুমদার। সৃজনশীল পরিচালনা ইন্দ্রাণী চক্রবর্তী। প্রযোজনা প্যাস্টেল এন্টারটেইনমেন্ট। মির্চি গল্প গোল্ড ওয়াইন আপনার জন্য এক্সক্লুসিভলি মির্চি বাংলা ইউটিউব চ্যানেল এবং গানা অ্যাপে। মির্চি নিবেদন গল্প গোল্ড মাইন। গল্প গোল্ড মাইন।